আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে সমাপ্ত থেকে নতুন সূচনা এমন একটি ঘটনা নিয়ে। ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। তো চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনার গহীনে। ঘটনার সূত্রপাত ঘটে 2023 সালের জুন মাসে। আমি সন্ধ্যার সময় অন্য দিনগুলোর মতো পড়ার টেবিলে পড়তে বসেছি। এমন সময় আমার কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমার মনে হয় আমার কানের মধ্যে কেউ ফু দিচ্ছে। যখনই আমি পড়ায় গভীরভাবে মনোযোগ দিতে যাব, ঠিক তখনই এমনটা শুরু হয়ে যায়। যাই হোক, এসবের কিছুক্ষণ পর শুরু হয় আমার তীব্র মাথা ব্যথা। মনে হচ্ছে কি আমার মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলছে। মাথায় তীব্র ব্যথা শুরু হওয়ার জন্য আমি সাথে সাথেই পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 10 মিনিটের মধ্যে আমার মাথা ব্যথা এক নিমেষে একদম ঠিক হয়ে যায়, কোনো প্রকার ওষুধ খাওয়া ছাড়া। এই ঘটনাটা সেদিন আমাকে অনেক ভাবিয়ে তোলে। পড়তে বসেছি, এমন সময় কানের কাছে বিভিন্ন ফিসফাঁস শব্দ, আবার হঠাৎ তীব্র মাথা ব্যথা। হঠাৎ কেন এমন হলো? যাই হোক, এর পর দিন আমি সকাল 10টার দিকে আবার পড়তে বসি। 5 মিনিট পড়তে বসেছি, এমন সময় গতকালের মতো আবার শুরু হয় কানের কাছে ফিসফাঁস। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গতকালের মতন তীব্র মাথা ব্যথা। সাথে সাথেই আমি পড়ার টেবিল থেকে উঠে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 5 থেকে 7 মিনিটের মধ্যে মাথা ব্যথা এক নিমেষে উধাও হয়ে যায়। এভাবে অতিবাহিত হয়ে যায় 3 দিন। এরপর থেকে প্রতিদিন, হোক সেটা সকাল বা বিকেল অথবা রাত, যখনই আমি পড়তে বসি ঠিক তখনই শুরু হয়ে যায় আমার কানের কাছে সেই ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরেই তীব্র মাথা ব্যথা। আমি এসবের জন্য আর পড়তে বসতে পারছিলাম না। সামনে অগাস্টের 17 তারিখ থেকে আমার এইচএসসি এক্সাম। এক্সামের আগে কি সব অদ্ভুত ঘটনা শুরু হলো আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, এই সমস্যার পাশাপাশি শুরু হয় আরো একটি অস্বাভাবিক ঘটনা। দিনটি ছিল রবিবার। সকালে স্বাভাবিকভাবে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। দেয়াল ঘড়ির দিকে তাকাতেই আমি বেশ অবাক হয়ে যাই। ঘড়িতে দুপুর 2:20 বাজে। আমি কলেজ না গিয়ে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি। মা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল না কেন? এসব ভাবতে ভাবতে আমি দৌড়ে মার কাছে যাই এবং বলি, মা, আজকে সকালে আমাকে ঘুম থেকে জাগালে না কেন? আমার এমন প্রশ্ন শুনে মা একদম রেগে যান এবং বলেন, সকালে তোকে কতবার জাগানোর চেষ্টা করেছি তুই জানিস? কতভাবে তোকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুই ঘুম থেকে উঠলেই না। অজ্ঞানের মতো ঘুমাচ্ছিলি তুই। সারা রাত ফোন চালালে সকাল থেকে ঘুম থেকে উঠতে পারবি না, এটাই তো স্বাভাবিক। এখন আবার আমাকে বলতে এসেছিস আমি কেন জাগালাম না তোকে? মার মুখে এমন কথা শুনে আমি আরো অবাক হয়ে যাই। মা আমাকে এতবার জাগানোর চেষ্টা করলেন, এরপরে আমি ঘুম থেকে উঠতে পারলাম না কেন? আর গতকাল রাতে আমি 10টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপরও আজকে আমার ঘুম ভাঙল 2টা নাগাদ। কি হচ্ছে সব? আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, ওই দিনটা ভালোই ভালোই কেটে যায়, কিন্তু আমি পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার জন্য পড়ার টেবিলে বসলেই কানের কাছে ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরে তীব্র মাথা ব্যথা। পড়া ছেড়ে উঠে পড়লেই কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা গায়েব। যাই হোক, ওই রাতে যথারীতি আমি খাবার খেয়ে রাত 11টা নাগাদ ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ করে স্বাভাবিকভাবে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমার চোখ যায় আমার রুমের দরজার দিকে। আমি আঁতকে উঠি। আমার রুমের টেবিল ল্যাম্পের স্বচ্ছ আলোয় আমি দেখতে পাই দরজার সামনে কালো জমাট বাঁধানো ধোয়ার ন্যায় মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমি বিছানায় উঠে বসি। তখনও সেই জিনিসটা আমার দরজার সামনে ঠাঁই দাঁড়িয়ে আছে। আমি কিছু করতেই পারছিলাম না, বুঝতেই পারছিলাম না। এমন সময় হঠাৎ করে আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে যায়।
আস্তে আস্তে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করে। এমন সময় হঠাৎ আমি পেটে তীব্র একটা ব্যথা অনুভব করি। মনে হয় আমার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। ঘড়িতে দুপুর 2:30 বাজে। এসব হচ্ছেটা কি আমার সাথে? গতকাল রাতে ওটা কি দেখলাম? এসব ভাবতে ভাবতে আমি দৌড় মেরে মার কাছে যাই এবং একদিন যাবৎ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ও গতকাল রাতের সব ঘটনা খুলে বলি। আমার সব কথা শুনে মা বলতে শুরু করেন, আজ সকালে আমি যখন তোকে ঘুম থেকে জাগাতে গিয়েছিলাম তোর রুমে ঢুকে দেখি তুই ঘুমের মধ্যেই কাঁপছিস। এরপর আমি তোর মাথায় হাত দিয়ে দেখি তোর তীব্র জ্বর। এরপর আমি আর তোকে ঘুম থেকে জাগাইনি, কিন্তু এখন দেখি তুই দিব্যি সুস্থ। আমার মন বলছে আবারও হয়তো কোনো অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে। তুই একবার জিন হুজুরের সাথে গিয়ে দেখা করে আস। এরপর মার কথা মতো আমি জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি কল রিসিভ করেন না। হুজুরকে ফোনে না পেয়ে ওই দিন আসরের নামাজের সময় হুজুর যে মসজিদে ইমাম, আমি সেই মসজিদে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি গত 4 দিন আগে হুজুর মসজিদের দায়িত্ব হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন তার গ্রামের বাড়ি। এই কথা শুনে আমি একদম হতাশ হয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি হুজুরকে অনেকবার কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। ওই দিন রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাতের খাবার খেয়ে রাত 11টা নাগাদ শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যাই। হঠাৎ করেই আমি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমি দেখতে পাই একটা নির্জন রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি। হঠাৎ করেই চারিদিকের স্বচ্ছ সূর্যের আলো কালো বর্ণ ধারণ করে চারিদিকে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছে। অন্ধকার ছেয়ে যায় চারপাশটায়। এমন সময় আমি দেখতে পাই আমার চারদিক থেকে 5-6 জন লোক লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ এক নিমিষেই সেই লোকগুলো আমার একদম কাছাকাছি চলে আসে। লোকগুলো আমার কাছাকাছি আসতেই আমি সেই লোকগুলোর চেহারা খেয়াল করি। প্রত্যেকের চোখ, নাক, কান সব অস্বাভাবিক অদ্ভুত আকৃতির। তাদের চেহারাও অন্যরকম। তাদের প্রত্যেকের পরনে খুব অদ্ভুত রকমের কিছু একটা, এবং তাদের শরীরে যদি এমন হয় যে গাছের ছাল দিয়ে কোনো মানুষের পুরো শরীর পেঁচিয়ে দেয়া হয়েছে, সেই মানুষটাকে দেখতে যেমন লাগবে সেই 5 জন লোকগুলো দেখতে ঠিক তেমনটা। সেই 5 জন লোক আমার কাছাকাছি এসেই খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে। এদের মধ্যে 2 জন লোক হঠাৎ করে আমার ওপর থুথু নিক্ষেপ করে, আর বাকি 3 জন লোক আমার ওপর বমি করতে শুরু করে। আমি পুরো থুতু আর বমিতে মেখে যাই। এটা দেখা মাত্রই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে। ওই রাতে এই স্বপ্নটিকে আমি স্বাভাবিকভাবে খারাপ স্বপ্ন মনে করে আবার ঘুমিয়ে পড়ি। এর পর দিন যথারীতি আমার ঘুম ভাঙে দুপুর 2টা নাগাদ। ঘুম ভাঙতেই আমি মার কাছে যাই। মার কাছে যেতেই আমি দেখতে পাই মা মলিন মুখে বসে আছেন। আমাকে দেখেই মা বলে ওঠেন, বাবা, তুমি ভালো কোনো হুজুরের খোঁজ করো। কিছুদিন আগে থেকেই আমার মন বিচলিত হচ্ছিল। আমার মন বলছিল বড় কোনো বিপদ আসছে, হয়তো সেই বিপদ চলে এসেছে। কি হয়েছে মা? হঠাৎ এমন কেন বলছো? গতকাল রাতে ফজরের আজানের আগে তোমার বাবা এবং আমি ফজরের সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠেছি। এমন সময় আমরা দুজনেই শুনতে পাই তোমার রুম থেকে জোরে জোরে গোঙানির আওয়াজ আসছে। আমি এবং তোমার বাবা দৌড়ে তোমার রুমে যাই। তোমার রুমে প্রবেশ করতে আমি তোমার রুমে লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতে আমরা দেখতে পাই ঠিক তোমার মাথার কাছে কালো জমাট বাঁধানো একটা ছায়া ঠায় দাঁড়িয়ে আছে, আর তুমি বিছানায় শুয়ে কাঁপছো এবং গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই তোমার বাবা উচ্চ স্বরে বিভিন্ন সূরা পড়তে শুরু করেন। তখনও সেই জিনিসটি তোমার মাথার কাছে ঠায় দাঁড়িয়ে আছে। এক বিন্দু পরিমাণ নড়চড় নেই জিনিসটির। এমন সময় শুরু হয় আমাদের বাসার পাশের মসজিদে ফজরের আজান। ফজরের আজান শুরু হওয়া মাত্রই সেই জিনিসটি আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমি তোমার বাবা তোমাকে অনেকবার ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি ঘুম থেকে ওঠোনি। মার মুখে সব শুনে আমি বেশ চিন্তায় পড়ে যাই। কেন আমার সাথে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, রাতে আমার সাথে এমন সব ঘটনা ঘটছে বিধায় বাবা আমার সাথে আবার ঘুমাবেন বলে মনস্থির করেন।
এরপর স্বাভাবিকভাবে রাত 11টা নাগাদ আমি এবং বাবা ঘুমিয়ে পড়ি। হঠাৎ বাবার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখতে পাই বাবা ঘুমের মধ্যেই গোঙাচ্ছে। এটা দেখে আমি বাবাকে আস্তে আস্তে ঘুম থেকে জাগিয়ে তুলি। ঘুম থেকে জেগে উঠতেই বাবা বলেন, কি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে বাবা? স্বপ্নে তুমি কি দেখেছ? আমার এমন প্রশ্নে বাবা বলতে শুরু করেন, আমি হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছি। এমন সময় হঠাৎ করে কোথা থেকে আমার সামনে 5 জন লোকের আবির্ভাব হয়। তাদের নাক, কান, মুখ অদ্ভুত আকৃতির। প্রত্যেকের গায়েই কোনো কাপড় নেই। সেই লোকগুলো আমার সামনে এসে খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে এবং তারপরে একে অপরের শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এর মধ্যেই তুমি আমাকে ডাক দিলে। আমার ঘুম ভেঙে গেল। বাবার মুখে এইসব স্বপ্ন শুনে আমি গত রাতে স্বপ্নে যে 5 জন লোককে দেখেছিলাম সেই ঘটনা বলি। গতকাল রাতে আমি যে 5 জন লোকে স্বপ্ন দেখেছিলাম, আজকে বাবা তার স্বপ্নে সেই 5 জন লোককে দেখছেন। যাই হোক, পরদিন সকালে আমি আবার জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। এভাবে একের পর এক দিন কেটে যেতে থাকে। আমাদের সাথে এইসব অস্বাভাবিক ঘটনাগুলো চলমান থাকে। আমি একটা দিনও পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার সাথে সাথে আমার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যেত। আমার সাথে এইসব ঘটনা শুরু হওয়ার পর থেকে আমি এক দণ্ড কলেজে যেতে পারিনি। আর প্রায় মাঝে মধ্যেই রাতে আমি স্বপ্নে সেই 5 জন অস্বাভাবিক লোকদের স্বপ্ন দেখতাম। সেই লোকগুলো আমাদের স্বপ্নে এসে আমার উপর অমানবিক অত্যাচার শুরু করত। কোনো একদিন আমি স্বপ্নে দেখতে পেতাম সেই 5 জন লোক আমার শরীরে কামড় দিয়ে আমার শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। আবার কোনো একদিন স্বপ্নে আমি দেখতে পেতাম সেই লোকগুলো তাদের একে অপরের শরীরে কামড় দিয়ে সেখান থেকে মাংস ছিঁড়ে আমার মুখে পুড়ে দিচ্ছে। এভাবে প্রায় মাঝে মধ্যেই রাতে এমন বাজে বাজে বিভিন্ন স্বপ্ন দেখতে শুরু করি আমি। এসবের জন্য আমি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়ি। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে একের পর এক দিন। দেখতে দেখতে পবিত্র ঈদুল আজহা চলে আসে। ঈদের দিন রাতে ঘটে এক বাজে ঘটনা। ঈদের দিন রাতে স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে আমি রুমে এসে একা ঘুমিয়ে পড়ি। সেদিন বাবা আমার সাথে ঘুমাননি। একটা সময় ঘুমের মধ্যে আমি হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা অনুভব করায় একটা সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাই কালো জমাট বাঁধানো একটা অবয়ব ঠিক আমার মাথার উপরে ভাসছে। এটা দেখা মাত্রই আমি চমকে উঠি। এর মধ্যে আমি কিছু ভেবে ওঠার আগেই সেই অবয়বটি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথেই আমার পুরো শরীর পাথরের মতো কঠিন হয়ে যায়। সেই সাথে আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসে। না আমি শরীরের কোনো অংশ নাড়াতে পারছিলাম, না কিছু দেখতে পাচ্ছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে আমি আমার মুখ ও নাকের ওপরে প্রচন্ড চাপ অনুভব করি। মনে হচ্ছে কেউ হাত দিয়ে আমার নাক এবং মুখ চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হতে থাকে। আজকের দিনের আলো আমি আর হয়তো দেখতে পাবো না, এমনই মনে হচ্ছিল। হয়তো আজকের রাতটাই আমার শেষ রাত। এমন সময় আমার কানে ভেসে আসতে শুরু করে আয়াতুল কুরসির আয়াত। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন আমার জ্ঞান ফিরে আসতেই পুরো শরীরে তীব্র ব্যথা অনুভব করেছিলাম আমি। জ্ঞান ফিরতে আমি দেখতে পাই বাবা এবং মা মলিন মুখে আমার পাশে বসে আছেন। আমার জ্ঞান ফিরতেই বাবা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, বাবা তুমি ঠিক আছো? গতকাল রাত আনুমানিক 3টে নাগাদ তোমার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে আমি দৌড়ে তোমার রুমে চলে আসি। তোমার রুমে প্রবেশ করতে আমি লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতেই এক ভয়ানক দৃশ্য দেখতে পাই আমি দেখি ভয়ানক কালো লম্বা জমাট বাঁধানো ছায়া ঠিক তোমার শরীরের উপরে ভাসছে। আর একদিকে তুমি বিছানায় শুয়ে ছটফট করছো, ভয়ানকভাবে গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই আমি উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করি। আয়াতুল কুরসি পাঠ করার এক পর্যায়ে সেই অবয়বটি আস্তে আস্তে আমার চোখের সামনে মিলিয়ে যায়। বাবা, কি যে হচ্ছে তোমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাবার সব কথা শুনে আমি গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে ফেলি। আমিও কিছু ভেবে পাচ্ছিলাম না এসব কি শুরু হলো আমার সাথে। আমি দিন দিন মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। আস্তে আস্তে আমার মনে হতে থাকে আমি দিন দিন এক ধাপ করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি।
যাই হোক, ঈদের পঞ্চম দিন ঘটে আমার সাথে আরেকটি ভয়ানক ঘটনা। ঈদের পঞ্চম দিন সন্ধ্যায় হঠাৎ করে আমার বাবার কাছে খবর আসে আমার বাবা ছোটবেলার একজন খুব কাছের বন্ধু রাজীব আঙ্কেল খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। এসব খবর শুনে বাবা মা আমার ছোট ভাইকে সাথে নিয়ে চলে যান রাজীব আঙ্কেলকে দেখতে হাসপাতালে। বাবা মা আমাকেও অনেকবার তাদের সাথে যেতে বলেন, কিন্তু আমি যাইনি। এমনিতে আমার মন এবং শরীর কোনোটাই ভালো না, এর মধ্যে যদি হাসপাতালে যাই তখন আরো ভালো লাগবে না। যাই হোক, রাত 11টা নাগাদ বাবা হঠাৎ কল করে জানান তারা আজকে বাসায় আসতে পারবেন না। আঙ্কেলের শরীরের অবস্থা খুব একটা ভালো না। আজকে পুরো বাসায় একাকী রাত কাটাতে হবে, এটা ভেবেই মনে মনে প্রচন্ড ভয় লাগতে শুরু করে আমার। যাই হোক, এরপর রাতের খাবার খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাতে থাকি। ফোন চালাতে চালাতে বেজে যায় রাত 12:30। এমন সময় হঠাৎ করে আমার কানে ভেসে আসে অদ্ভুত এক কান্নার শব্দ। কিছুক্ষণের মধ্যে সেই শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। আমি প্রথমে ভাবি এই শব্দটা হয়তো আমার বাসার বাইরে থেকে আসছে, কিন্তু না, শব্দটা তীব্র হতেই আমি খেয়াল করি এই শব্দটা আমার বাবা মার রুম থেকে ভেসে আসছে। আমি তখনই বুঝে যাই আজ খারাপ কিছু একটা হতে চলেছে। আমি সাথে সাথে বিছানায় উঠে বসি। এমন সময় শুরু হয় আমার বাবা মার রুমের ভেতরে দেয়ালে ধূপধাপ শব্দ। মনে হচ্ছে কেউ দেয়ালের মধ্যে প্রচন্ড জোরে জোরে কিছু একটা দিয়ে আঘাত করছে। আমি সাথে সাথেই দৌড়ে বাবা মার রুমে চলে যাই। বাবা মার রুমে প্রবেশ করেই রুমের লাইট জ্বালিয়ে দেই, কিন্তু সেখানে কিছু দেখতে পাই না। হঠাৎ করেই এক নিমিষে পুরো পরিবেশ একদম নীরব হয়ে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই আজ রাতে আমি আর বাসায় অবস্থান করব না। গত ঘটনা, আমি আমার একজন পরিচিত আঙ্কেল তার সাথে চায়ের দোকানে বসে বলেছিলাম আমি সেই চায়ের দোকানে আজ রাতটা কাটিয়ে দেব। যেই ভাবা সেই কাজ। সেই চায়ের দোকানের উদ্দেশ্যে যাবার জন্য আমি বাসার কেচি কেটে তালা লাগিয়ে বাসার উঠোনে মাত্র পা রেখেছি। এমন সময় আমি আমার উঠোনের বাম সাইডে দেখতে পাই মানুষের আকৃতির 3টি অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের উচ্চতা স্বাভাবিকের থেকে একটু বেশি। তাদের চেহারার দিকে তাকাতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে ভয়ে জমে যায়। তাদের মধ্যে থেকে একজনের চেহারা আমার বাবার চেহারার মতো, দ্বিতীয় জনের চেহারা আমার চেহারার মতো এবং তৃতীয় জনের চেহারা আমার ছোট ভাইয়ের চেহারার মতো। তাদের প্রত্যেকের চোখের কোটরে কোনো চোখ আছে বলে মনে হচ্ছে না, চোখের অংশে রয়েছে অন্য কিছু। এটা দেখা মাত্র আমি দৌড়ে বাসার মেইন গেট থেকে বেরিয়ে সেই চায়ের দোকানের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করি। প্রায় মিনিট 7-1 পর আমি সেই দোকানে পৌঁছে যাই। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না এই সব দৃশ্য। এরপর সারা রাত আমি সেই চায়ের দোকানেই কাটিয়ে দেই। পরদিন সকালে বাবা মা এসে আমাকে কল করেন। এরপর আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি বাবা মাকে গতকাল রাতের ঘটনা বলি। আমার এসব কথা শুনে বাবা বলে ওঠেন, খুব খারাপ কোনো অপশক্তি আমাদের বাসায় প্রবেশ করেছে। আমি তোমাদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। বাবা, তুমি গতকাল রাতে যে 3টি অবয়ব দেখেছ, আমি বিগত 2 মাস যাবৎ সেই 3টি অবয়বকে প্রায় রাতেই স্বপ্ন দেখি। তারা আমার স্বপ্নে আসে এবং শুধুমাত্র একটা কথাই বলে, আমরা ফিরে এসেছি তোদের জীবন থেকে সুখের অস্তিত্ব মিটিয়ে দিতে। বাবা, তোমার সাথে এতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে। তুমি এবং তোমার মা এমনিতে অনেক চিন্তায় আছো। এর মধ্যে যদি আমি আমার স্বপ্নের কথা বলতাম তাহলে তোমরা চিন্তিত হয়ে পড়তে। এতদিন এই কথাটি তাই বলিনি তোমাকে। বাবার মুখে সব কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমাদের সাথে এসব কি শুরু হলো। এরপর থেকে শুরু হয়ে যায় আমার বাসায় বিভিন্ন অস্বাভাবিক ঘটনার মেলা। আমার সাথে ঘটনা ঘটার 2 দিন পর আমি অন্য 8-10 দিনের মতো রাতে খাবার খেয়ে আমার ফোনটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমার ফোনে বাজতে থাকা অ্যালার্মের শব্দে। ঘুম ভেঙে যেতে আমি বেশ অবাক হয়ে যাই, কারণ ঘুমানোর আগে ফোনে কোনো অ্যালার্ম সেট করেছিলাম না আমি। যাই হোক, এরপর আমি ফোনটি হাতে নেই। হাতে নিয়ে দেখি ঘড়িতে 2:30 বাজে এবং ফোনে 2:30টার অ্যালার্ম সেট করা। হয়তো কোনোভাবে চাপ পড়ে অ্যালার্ম লেগে গিয়েছিল। এমনটা ভাবতে ভাবতে আমি আবার শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে যাই। স্বাভাবিকভাবে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। সেদিনও আমার ঘুম ভাঙে দুপুরে। ঘুম ভাঙতেই আমার ফোন হাতে নেই। হাতে নিয়ে দেখি আমার ফোন বন্ধ হয়ে আছে। সাথে সাথে আমি ফোন অন করার চেষ্টা করি, কিন্তু ফোন অন হচ্ছিল না। অনেকক্ষণ ফোন করার চেষ্টা করার পর কোনোভাবেই যখন ফল হচ্ছিল না, গতকাল রাতেও তো ফোন একদম ঠিকঠাক কাজ করছিল, সেই ফোন আজকে হঠাৎ কেন বন্ধ হয়ে গেল?
ফোনটা একদম নতুন ছিল। 4 মাস আগে আমার চাচ্চু সৌদি আরব থেকে আমার জন্য এই ফোন এবং একটি ল্যাপটপ নিয়ে এসেছিলেন। যাই হোক, ফোনটার কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য আমি আমার এক পরিচিত ভাইয়ের সার্ভিসিং সেন্টারে যাই ফোনটাকে নিয়ে। এরপর সেই ভাইটি ফোনটি খুলতে শুরু করেন। ফোন খোলার পর সেই ভাইটি বলেন, ভাই, আপনার ফোনের মাদারবোর্ডের যা অবস্থা, মাদারবোর্ডের জায়গায় জায়গায় পুড়ে গিয়েছে, ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। আর ভাই, ফোনটা কি পানিতে পড়ে গিয়েছিল? ফোনের ভেতরে জায়গায় জায়গায় পানি লেগে আছে, দেখেন ফোনের ভেতরে কি অবস্থা। ভাই, এই ফোন যে টাকা দিয়ে রিপেয়ার করাবেন, সেই টাকা দিয়ে নতুন আরেকটি ফোন কেনা যাবে। আমি সেই ভাইয়ের সব কথা শুনে এবং আমার ফোনের ভেতরের অবস্থা দেখে একদম বাকরুদ্ধ হয়ে যাই। গতকাল রাতে যে ফোনটা একদম ঠিকঠাক ছিল, এক রাতের ব্যবধানে সেই ফোনের অবস্থা এমন হলো কিভাবে, আর ফোনের ভেতরে পানি কিভাবে প্রবেশ করলো? মনে সব প্রশ্নের পাহাড় করতে শুরু করে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কি আর করার, আমি নিরুপায় হয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আমার মাকে সবকিছু জানাই। এসব শুনে মাও বেশ অবাক হয়ে যান। যাই হোক, আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়টা আমার বন্ধুদের জানানো দরকার ছিল। এজন্য আমি পড়ার টেবিলে রাখা ল্যাপটপটা অন করার চেষ্টা করি, কিন্তু একই ফোনের মতো ল্যাপটপও অন হচ্ছিল না। সেদিন ভাবি ল্যাপটপে হয়তো চার্জ শেষ হয়ে গেছে। ওই দিন বিকেলে আমি ল্যাপটপ সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। এরপর তারা ল্যাপটপের বিভিন্ন পার্টস খুলে দেখার পর আমাকে জানান ল্যাপটপের মাদারবোর্ডের বিভিন্ন বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে এবং মাদারবোর্ডের ভেতরে পানি ঢুকে পড়েছে। আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল, আমার ল্যাপটপের ঠিক একই রকম অবস্থা। একথা শোনার পর আমি বেশ অবাক হয়ে যাই, কারণ একই দিনে দুইটা ইলেকট্রনিক ডিভাইস একইভাবে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? একদমই না। যাই হোক, এর পরের দিন ঘটে আরো একটা ঘটনা, যেটি আরো অস্বাভাবিক। এর পর দিন আমার মা এবং বাবার ফোন নষ্ট হয়ে যায়। ফোন দুটো আমি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর সার্ভিসিং সেন্টারের ভাই আমাকে একই রকম কথা বলেন যে আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল, এ দুটো ফোনেরও ঠিক একই রকম অবস্থা। 4টি ইলেকট্রনিক ডিভাইস একসাথে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? মোটেও স্বাভাবিক নয়। এরপর থেকে শুরু হয় আমাদের বাসায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার মেলা। আমার মা বাবার ফোন নষ্ট হওয়ার পরের দিন হঠাৎ করে নষ্ট হয়ে যায় আমাদের বাসার 4টা সিসি ক্যামেরা। যাই হোক, আমার বাসার ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমি পরদিন বাসায় ইলেকট্রিশিয়ান নিয়ে আসি। ইলেকট্রিশিয়ান এসে আমাদের পুরো ইলেকট্রিক লাইন দেখে যায়, কিন্তু সে কোনো প্রকার সমস্যা খুঁজে বের করতে পারে না। আমাদের বাসার ইলেকট্রিক লাইন সম্পূর্ণ ঠিক আছে জানিয়ে সে চলে যায়। যাই হোক, এরপর অস্বাভাবিক ঘটনার পর অতিবাহিত হয়ে যায় 3 দিন। খুব স্বাভাবিকভাবে সেই 3 দিন যায়। 3 দিন পর শুরু হয় আরো একটি অস্বাভাবিক ঘটনা। আমাদের বাসার উঠোনে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ ছিল। হঠাৎ করে সেই ফুল গাছ এবং ফল গাছগুলো মারা যেতে শুরু করে। আমি কি করব কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। সেদিন বিকেলে আমি জিন হুজুরকে কল দেই এসব কথা জানানোর জন্য, কিন্তু আগের মতোই তিনি কল রিসিভ করছিলেন না। আমি সেদিন তাকে অনেকবার কল দেই, কিন্তু সে ফোন রিসিভ করে না। এভাবে অতিবাহিত হয়ে যায় 1 সপ্তাহ। প্রতিদিন বাসায় কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হতে থাকে একের পর এক। এসবের মধ্যে ঘটে আরো একটি বড় দুঃখজনক ঘটনা। গত ঘটনায় আপনারা জানতে পেরেছিলেন ছোটবেলা থেকে আমি পাখি পুষি। আমার পাখি পোষার অনেক শখ। সেই সুবাদে গত 4 মাস আগে একটা জোড়া লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি কিনে আনি। পাখি দুটো আমার ঘরে সবসময় ছাড়া থাকতো। পাখি দুটো অনেক শখ করে কিনেছিলাম আমি। বিগত কিছু মাসের মধ্যে পাখি দুটো অনেক প্রিয় হয়ে গিয়েছিল আমার পরিবারের সকলের কাছে। রাত 12:30 আমি রুমে শুয়ে শুয়ে টিভি দেখছি। এমন সময় হঠাৎ আমি রুমের বাইরে বিড়ালগুলোর শব্দ শুনতে পাই। 3টা বিড়ালই তাদের স্বরে অনবরত শব্দ করে যাচ্ছে। মিনি ছাড়াও আরো 3টা বিড়াল ছিল। বিড়ালগুলো যে কেন এরকম শব্দ করছে সেটা দেখার জন্য আমি বাইরে বের হই। রুম থেকে বেরোতেই দেখি বিড়ালগুলো আমার পাখিগুলো যে রুমে রাখা ছিল সেই রুমের দরজার সামনে বসে আছে এবং তারা মুখ দিয়ে শব্দ করে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে আমি বুঝে যাই কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি পাখির রুমে চলে যাই। বিড়ালগুলো শব্দ পেয়ে আমার বাবা মাও সেই রুম থেকে বেরিয়ে আসেন। এই কিছুদিন হয়েছে পাখিগুলো আমি বারান্দা থেকে বাসার পকেট রুমে শিফট করেছি। যাই হোক, পাখির রুমের দরজা লক খুলে রুমের ভেতরে আমরা প্রবেশ করি। রুমে প্রবেশ করার পর আমরা যেটা দেখি সেটা একদমই মেনে নেওয়ার মতন কোনো কিছু না। আমরা দেখি যে পুরো রুম ওলটপালট হয়ে আছে।
পাখির সবগুলো খাঁচায় স্ট্যান্ড থেকে নিচে পড়ে আছে। এমন সময় আমার চোখ যায় রুমের ডান সাইডের কোণার টেবিলের দিকে। সেখানে ছিটছিটে রক্ত দেখার সাথে সাথে আমি নিচে মেঝের দিকে তাকাই। মেঝের দিকে তাকাতে আমি এক ভয়ানক দৃশ্য দেখতে পাই। আমার সেই লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি দুটোর মাথা দেহ থেকে আলাদা করে ছেঁড়া এবং সেটা মেঝেতে পড়ে আছে। এটা দেখে আমি সাথে সাথে আমার সেই দুটো পাখির খাঁচার দিকে ছুটে যাই। খাঁচার ভেতর দিকে তাকাতেই আমি দেখি খাঁচার ভেতরে পাখি দুটো নিথর দেহ পড়ে আছে, মাথা বিহীন অবস্থায়। আমার সবগুলো পাখি ঠিক আছে, শুধুমাত্র সবচেয়ে প্রিয় পাখি এভাবে পড়ে আছে। সেই শয়তানগুলো গতবার মেরেছে আমার সবচেয়ে প্রিয় বিড়ালকে, আর এইবার তারা আমার সবচেয়ে প্রিয় পাখি দুটোকে মেরে ফেলেছে। এই ঘটনার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, সেটি হলো শয়তানগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এবং আমাদের সবচেয়ে ভালোবাসার অথবা শখের বিভিন্ন জিনিস একের পর এক ক্ষতিগ্রস্ত করছে। আর তারা এই কথাটাই বাবার স্বপ্নে এসে বারবার বলেছিল, আমাদের সুখের অস্তিত্ব তারা মিটিয়ে দেবে। যাই হোক, এই ঘটনা ঘটার পরের দিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল জিন হুজুরের। কলটা রিসিভ করতে এই পাশ থেকে হুজুর মলিন কণ্ঠে বলতে শুরু করেন, জিয়াদ, কিছুদিন আগে তুমি আমাকে কল করেছিলে, কিন্তু আমি কলটি রিসিভ করতে পারিনি। আমি জানি তুমি কেন কল করেছিলে। আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত। তুমি আজ মাগরিবের নামাজের পর আমার বাসায় এসে আমার সাথে একটু দেখা করে যেও। এই বলে হুজুর তার বাসার ঠিকানা আমাকে দেন। আমি ঠিক আছে বলে কলটি রেখে দেই। এরপর ওই দিন মাগরিবের নামাজের পর আমি হুজুরের বাসায় যাই। হুজুরের বাসায় প্রবেশ করতেই হুজুর আমাকে বসতে বলেন এবং বলতে শুরু করেন, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, আমি এও জানি তোমাদের বাসায় অনেক সমস্যা হচ্ছে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, এই জন্যই আমি এতদিন কোনো কল রিসিভ করিনি। আমি রুকাইয়া করাও ছেড়ে দিয়েছি। ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। হুজুর, কারা আপনার মেয়েকে মেরেছে? তোমার এবং তোমার বাবার ভুলের জন্য যে 3টি জিন তোমাদের ক্ষতি করেছিল, সেই 3টি জিনকে আমি বন্দী করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানি না তারা কিভাবে যেন মুক্ত হয়ে গিয়েছিল। মুক্ত হয়ে তারা আমার ক্ষতি করতে এসেছিল, কিন্তু তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর তারা আমার পরিবারের ক্ষতি করতে শুরু করে। আমার মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছে। ওরা আমার মেয়েকে আত্মহত্যা করিয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমি যদি এখন তোমাদের কোনো প্রকার সাহায্য করতে চাই, তাহলে হিতে বিপরীত হবে, কারণ সেই জিনগুলো আমাকে শুধু বিভ্রান্ত করবে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, আর সেই জিনগুলো আমার এই অপারগতার সুযোগ কাজে লাগাবে। এই জন্যই আমি তোমার ফোন এতদিন রিসিভ করিনি। আমাকে ক্ষমা করো। এই বলে জিন হুজুর কান্নায় ভেঙে পড়েন। এরপর হুজুরের কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার বাবাকে সব জানাই। এসব শুনে আমার বাবা মা ইন্ডিয়াতে কল করে আমার নানা নানুকে সব ঘটনা জানান। বলে রাখা ভালো, আমার নানার ইন্ডিয়াতে অনেক ভালো পরহেজগার একজন পীর সাহেবের সাথে পরিচয় আছে। সেই পীর সাহেবের থেকে যদি আমাদের সাথে ঘটতে থাকা এই সমস্যার কোনো সমাধান পাওয়া যায়, এই জন্যই আমার মা নানা নানুকে সব বিষয় জানান। যাই হোক, এর পরদিন নানা সেই পীর সাহেবকে আমাদের সাথে ঘটে যাওয়া সব বিষয় জানান। সেই পীর সাহেব নানাকে আর 1 সপ্তাহ পর তার কাছে যেতে বলেন। সেদিন তিনি এর সমাধান জানাবেন। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ গড়িয়ে যায়। বলে রাখা ভালো, আমাদের বাসার সিসি ক্যামেরাগুলো নষ্ট হওয়ার পর দিনই আবার বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। এই 1 সপ্তাহের মধ্যে প্রতি রাতেই আমাদের বাসার সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পাই একটি সাদা ছায়া উঠোনের চারদিকে ঘোরাফেরা করে। আর আমার সাথে ঘটতে থাকা অস্বাভাবিক ঘটনাগুলো চলমান থাকে এই 1 সপ্তাহে। যাই হোক, আমার নানা আবার সেই পীর সাহেবের কাছে যান। নানা পীর সাহেবের কাছে গিয়ে আমার বাবার ফোনে কল করেন এবং বলেন পীর সাহেব আমাদের সবার সাথে কথা বলবেন। ওপাশ থেকে পীর সাহেব বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলের সমস্যার কথা শুনেছি। আমি আমার ছাত্র জিনদের দ্বারা খোঁজ নিয়ে জানতে পেরেছি, এর আগে যে হুজুর আপনাদের সমস্যার সমাধানের জন্য কাজ করেছিলেন, তিনি অনেক ভালোভাবেই তার কাজ সম্পূর্ণ করেছিলেন, কিন্তু তিনি একটি ভুল করে ফেলেছিলেন। সেই 3 জন জিনকে তিনি একটি লোহার পাত্রে বন্দী করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এখানেই তিনি বড় ভুলটি করেন। সেই 3টি জিনকে মেরে ফেলা উচিত ছিল।
সেই 3টি জিন সিলাত জাতীয় সবচেয়ে নিকৃষ্ট জিন। সেই জিনগুলো এক মহিলা কবিরাজের দাস। সেই মহিলা কবিরাজের কালো জাদু এর মূল শক্তি হচ্ছে এই 3টি জিন। হুজুর সেই 3টি জিনকে বন্দী করে ফেলার ফলে সেই মহিলা কবিরাজের কালো জাদুর সকল কাজ বন্ধ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। যখন এই বিষয়গুলো কবিরাজ জানতে পারে, সে তখন সেই 3টি জিনকে মুক্ত করার উদ্দেশ্যে তার অনুগত অন্য জিনগুলোকে কাজে লাগিয়ে দেয়। কোন জিনের বন্দী কোন জিনকে মুক্ত করার ক্ষমতা নেই। যে কোনো মানুষ অথবা যেই 3টি জিনকে বন্দী করেছে সেই শুধুমাত্র জিনগুলোকে মুক্ত করতে পারবে। সেই মহিলা কবিরাজের অনুগত জিনগুলোকে অপেক্ষা করতে বলে। একদিন তারা একটি সুযোগ পায়। তারা সেই সুযোগ কাজে লাগিয়ে একজন জেলের যখন মাছ ধরার উদ্দেশ্যে নদীতে জাল ফেলার কথা, সেই জালে সেই জিনগুলো সেই 3টি জিনকে যে পাত্রে বন্দী করে রাখা হয়েছিল সেই পাত্রটি উঠিয়ে দেয়। আর যখনই সেই জেলে সেই পাত্রের ভেতরে কি আছে তা দেখার জন্য পাত্রটি খুলে ফেলে, সেই সময় জিনগুলো মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে সেই জিনগুলো সেই হুজুরের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তারা সেটি করতে পারে না। এরপর সেই জিনগুলো সেই হুজুরের মেয়েকে আত্মহত্যা করিয়ে মেরে ফেলে। এরপর তারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা চাইলে হবে। আমার এক ছাত্র জিন আপনাদের পরিবারের যে কোনো একজনের সাথে আজ রাতে দেখা করবে। আমার ছাত্র জিনকে দিয়ে আমি কিছু জিনিস পাঠিয়ে দেব আজ। 2টো তাবিজ, গোলাপ ফুলের পাপড়ি ডুবানো একটি পানি পড়া কাচের বোতলে, একটি দোয়া লিখিত কাগজ এবং একটি সাদা পাথর। 2টো তাবিজের মধ্যে একটি আপনারা আপনাদের উঠোনের ডান দিকে পুঁতে দেবেন আর অন্য তাবিজটি উঠোনের বাম দিকে পুঁতে দেবেন। গোলাপ ফুলের পাপড়ি ডোবানো পানি পড়া অল্প করে কোনো পাত্রে নিয়ে সেই পানির সাথে ভালোভাবে মিশিয়ে 3 দিন পুরো বাসায় ছিটিয়ে দেবেন। আর দোয়া লিখিত কাগজ এবং সাদা পাথর বসানো যে কোনো পবিত্র স্থানে রেখে দিয়ে আসবেন। ইনশাআল্লাহ সেই জিনগুলো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সাথে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পূর্ণ ভিন্ন কিছু কারণে হচ্ছে। তোমার সমস্যাগুলো এই 3টি জিনদের দ্বারা হচ্ছে না। কাল দিন পর শুক্রবার, আমি শুক্রবার দিন আসরের নামাজের পর তোমার রুকাইয়া করব ইনশাআল্লাহ। পীর সাহেবের কথা শেষ হলে আমাকে উদ্দেশ্য করে শেষ কথাগুলো তিনি বলেন। এরপর পীর সাহেব কলটি কেটে দেন। পীর সাহেব শেষে আমাকে উদ্দেশ্য করে কথা বলার মানে আমি বুঝতে পারি না। আমার সাথে ঘটে যাওয়া এতগুলো সমস্যা যদি এই জিনগুলো ঘটিয়ে থাকে, তাহলে আমার সাথে এতগুলো সমস্যা কেন হচ্ছে? মনে এমন নানা ধরনের প্রশ্নের পাহাড় করে উঠতে থাকে, কিন্তু আমি কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পাই না। যাই হোক, ওই দিন রাতে বাবা রাত 9টা নাগাদ বাসা থেকে বের হয়ে যান। 2-3 মিনিটের মধ্যেই বাবা আবার বাসায় ফিরে আসেন। বাবা যখন বাসায় ফিরে আসেন, আমি তখন দেখতে পাই তার হাতে সাদা রঙের একটি কাপড়ের ব্যাগ। বাবা, এটা কিসের ব্যাগ? আমার এই প্রশ্নের উত্তরে বাবা বলেন, আমি বাসার থেকে বের হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের বাসার সামনে থাকা বাঁশ বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় আমার পেছন থেকে একজন সালাম দেয়। সালামের শব্দ শুনে আমি সাথে সাথে পেছনের দিকে তাকাই। আমি দেখতে পাই একজন অতি সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। আমি কিছু বলে ওঠার আগেই সেই যুবকটি বলে ওঠে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সকল সমস্যা আল্লাহ তাআলার ইচ্ছায় ঠিক হয়ে যাবে। আমার ওস্তাদ আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের কিছু জিনিস দেওয়ার উদ্দেশ্যে। এই যে নেন, আজ রাতে বাসা থেকে বের হবেন না। এই বলে সেই যুবকটি আমাকে এই ব্যাগটি ধরিয়ে দেয়। বাঁশবাগানের অন্ধকার অংশের দিকে হেঁটে যেতে যেতে একসময় মিলিয়ে যায়। এরপর আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। এরপর আমি এবং বাবা মিলে সেই ব্যাগটি খুলে সেখানে 2টো তাবিজ, গোলাপ ফুলের পাপড়ি ডোবানো পড়া পানি, একটি কাচের বোতলে, একটা দোয়া লিখিত কাগজ ও একটি সাদা পাথর দেখতে পাই। এরপর পীর সাহেবের কথা মতো 2টো তাবিজ আমরা বাসার উঠোনের ডান পাশে এবং বাম পাশে পুঁতে দেই। পড়া পানি পুরো বাসায় ছিটিয়ে দেই এবং দোয়া লিখিত কাগজ ও সাদা পাথর আলমারিতে ভালোভাবে রেখে দেই। এভাবে দেখতে দেখতে কেটে যায় একদিন। চলে আসে শুক্রবার। শুক্রবার আসরের নামাজ আদায় করে আমি বসে আছি, এমন সময় আমার বাবার কল আসে। কলটি রিসিভ করতেই নানা বলেন পীর সাহেব আমার সাথে কথা বলবেন। ওপাশ থেকে পীর সাহেব বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম। চিন্তা করবে না, তোমার সাথে ঘটে থাকা সবগুলো সমস্যার সমাধান আজ আমি করব। তোমার পেটে কিছু দূষিত জিনিস রয়েছে, আজ তোমার পেট থেকে সেই সমস্ত জিনিস বের করবো ইনশাআল্লাহ। আমি যে পানিটা পড়ে দিয়েছি সেখান থেকে অল্প একটু পানি তুমি পান করো।
এরপর আমি সেই পড়া পানি পান করি। ওপাশ থেকে পীর সাহেব ফোনের মধ্যে উচ্চস্বরে বিভিন্ন সূরা পড়তে থাকেন। সূরার শব্দ কানে আসতে আমার পুরো শরীরে ব্যথা শুরু হয়ে যায়। সেই সাথে আমার প্রচন্ড বমি আসতে শুরু করে। একটা সময় আমি বমি করে দেই উঠোনে। বমি করার সাথে সাথে আমি দেখতে পাই আমার পেটের ভেতর থেকে বমির মধ্যে বেরিয়ে আসছে খুব ছোট ছোট 3টি কালো রঙের পুটলি। পীর সাহেবকে বাবা এই বিষয়টি বলতেই ওপাশ থেকে পীর সাহেব বলেন, আলহামদুলিল্লাহ, তোমার সমস্যার সমাধান হয়েছে আল্লাহ তাআলার রহমতে। তোমার আত্মীয়দের মধ্যে কেউ একজন তোমার উপর ভয়ানক কালো জাদু করেছিল। তোমার উপর ভয়ানক প্রজাতির জিন সে চালান করেছিল, যাতে তোমার পড়ালেখা নষ্ট হয়ে যায়, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তুমি মানসিক ভারসাম্যতাও হারিয়ে ফেলো। এভাবেই যদি আর কিছুদিন চলে যেত, তুমি মানসিকভাবে ভেঙে পড়তে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কাজ কাল তোমাকে করতে হবে। তোমার উপরে যে জিনকে চালনা করা হয়েছে, সেই জিনকে তোমার আগামীকাল মেরে ফেলতে হবে। আগামীকাল সকালে যে কোনো সময় সেই জিনটি একটা সাধারণ সাপের রূপে তোমার উঠোনে শুধু ছটফট করবে। তুমি কোনো লোহার জিনিস দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করবে, যে পর্যন্ত না সেই সাপটি মারা যায়। সাপটিকে মারার আগে সেই লোহার জিনিসের ওপর অবশ্যই পানি পড়া ছিটিয়ে দেবে। আরেকটি কথা মনে রাখবে, সেটি হচ্ছে যে সাপটি কোনো বিষধর সাপের রূপ নিয়ে আসবে না, আর সেই সাপটি মারার সাথে সাথেই সেটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। এখন তোমার পেটের থেকে যে সমস্ত জিনিস বেরিয়েছে, সেগুলোর উপরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। আর সেই 3টি জিনকে আমার ছাত্র জিন গতকাল রাতে মেরে ফেলেছে। এই বলে পীর সাহেব তার কথা শেষ করেন। কে আমার উপরে কালো জাদু করল, সেই ব্যক্তির নাম পীর সাহেব আমাকে বলেছিলেন। প্রিয় লিসেনার্স, এই বিষয়টি আমি ঘটনায় শেয়ার করছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বমি হওয়ার পর থেকে নিজেকে অনেক হালকা লাগতে শুরু করে। যাই হোক, এর পর দিন সকাল 10টা নাগাদ আমি উঠোনে বসে পড়েছিলাম। এমন সময় আমি দেখতে পাই একটি সাদা সাপ কোথা থেকে যেন বের হয়ে এসেছে আমাদের উঠোনে, মাঝখানে শুধু ছটফট করছে। আমি তাকে দেখা মাত্রই লোহার একটি রড নিয়ে আসি এবং সেই লোহার রডে পীর সাহেবের পড়া পানি ছিটিয়ে সেটি দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করি। সেই সাপটিকে মেরে ফেলি এবং আগুনে পুড়িয়ে ফেলি। এরপর থেকে আমার বা আমার পরিবারের সাথে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে এই বছর এইচএসসি এক্সাম আমি দিতে পারিনি। আমার সাথে এমন ঘটনা ঘটার পর থেকে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম, যার ফলে এবছর আমি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারিনি। যদি করতাম তাহলে হয়তো আশানুরূপ ফল পেতাম না। প্রিয় লিসেনার্স, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য।